আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেবে সিনেস হোমলোন সংবাদ শিরোনাম। মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, সীমান্তে বন্ধ হতে পারে আশ্রয় প্রার্থীদের আবেদন। মার্কিন সিনেটে ঐতিহাসিক বিল, আমেরিকায় ন্যূনতম মজুরি বেড়ে হচ্ছে ঘন্টায় $25। সরকারি ফান্ডে নজিরবিহীন জালিয়াতি, প্রতিদিন লোপাট হচ্ছে শত কোটি টাকা। এবং আমেরিকার 4 রাজ্যে গ্লক পিস্তল নিষিদ্ধের আইন, ডেমোক্রেটদের বিরুদ্ধে আদালতে NRA। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের 6-3 ভোটের ঐতিহাসিক রায়ে বদলে গেল মেক্সিকো সীমান্তের অভিবাসন নীতি। সীমান্তে অতিরিক্ত চাপ তৈরি হলে সরকার সাময়িকভাবে আশ্রয় আবেদন স্থগিত রাখতে পারবে। এই সিদ্ধান্তকে ডোনাল্ড ট্রাম্পের বড় আইনি ও রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন এতে বিপাকে পড়বেন হাজারো অসহায় মানুষ। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিল দেশটির সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের রায়ে আদালত জানিয়েছে, সীমান্তে অতিরিক্ত চাপ তৈরি হলে সরকার আশ্রয় প্রার্থীদের আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখতে পারবে। এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে, কারণ তার প্রথম মেয়াদে চালু হওয়া মিটারিং নীতির আওতায় সীমান্ত কর্মকর্তারা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক মানুষের আশ্রয় আবেদন গ্রহণ করতেন। ফলে হাজারো মানুষকে মেক্সিকো সীমান্তে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে সেই নীতির বাতিল করেন। রায়ে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা বলেন, কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশের আগে তাকে আইনের দৃষ্টিতে দেশটিতে পৌঁছেছেন বলে বলা যাবে না। তাই সীমান্ত কর্মকর্তাদের উপরে তার আশ্রয় আবেদন গ্রহণের বাধ্যবাধকতা নেই। তবে 3 জন উদারপন্থী বিচারপতি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে এই রায়ের কারণে নির্যাতন ও সহিংসতা থেকে পালিয়ে আসা বহু মানুষ নিরাপদ আশ্রয় পাওয়ার সুযোগ হারাতে পারেন। পাশাপাশি আরও বেশি মানুষ ঝুঁকিপূর্ণ এবং অবৈধ পথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে পারেন। বিশ্লেষকদের মতে এই রায় শুধু ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক সাফল্য নয়, ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের আশ্রয় এবং অভিবাসন নীতির দিক নির্দেশনাও বদলে দিতে পারে। একই সঙ্গে মানবাধিকার ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ কি চিরতরে বন্ধ হতে যাচ্ছে? এই ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় দেওয়ার জন্য মার্কিন সুপ্রিম কোর্টের হাতে সময় আছে আর মাত্র 3 দিন, অর্থাৎ 29শে জুন পর্যন্ত। 2025 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মূল লক্ষ্য, কোনো অভিবাসী দম্পতির সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও সে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না, যদি না তার বাবা মায়ের অন্তত একজন মার্কিন নাগরিক হন। হাউস স্পিকার মাইক জনসন এই আদেশের পক্ষে যুক্তি দিয়ে বলেন, সামাজিক কল্যাণমূলক ব্যবস্থায় সুবিধা নিতে অনেকেই অবৈধভাবে সীমান্ত পার হয়ে এসে সন্তান জন্ম দিচ্ছেন, যা বন্ধ হওয়া দরকার। তবে ইমিগ্রেশন আইনজীবীদের মতে এটি মার্কিন সংবিধানের 14তম সংশোধনের স্পষ্ট লঙ্ঘন, যা দীর্ঘ 150 বছর ধরে অভিবাসী পরিবারগুলোকে আইনি নিশ্চয়তা দিয়ে আসছে। সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের পক্ষে রায় দেয় তবে কোটি মানুষের ভাগ্য বদলে যাবে। তবে ট্রাম্প জানিয়েছেন, রায় পক্ষে এলে কেবল আদেশ কার্যকরের পর জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। আমেরিকায় ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় $25 উন্নীত করার লক্ষ্যে সিনেটে নতুন বিল উত্থাপন করেছেন ডেমোক্রেট সিনেটররা। প্রস্তাবটি পাশ হলে ধাপে ধাপে বড় এবং ছোট প্রতিষ্ঠানগুলোতে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে এবং টিপস নির্ভর কর্মীদের জন্য আলাদা কম মজুরির ব্যবস্থাও বাতিল হবে। বিস্তারিত আরও জানান প্রতিবেদনে। আমেরিকায় বসবাসকারী চাকরিজীবী ও সাধারণ মানুষের জন্য এবার এক বড় সুখবর নিয়ে এলেন ডেমোক্র্যাট সিনেটররা। ফেডারেল ন্যূনতম মজুরি বর্তমানের তুলনায় 3 গুণেরও বেশি বাড়ানোর জন্য গত 25শে জুন সিনেটে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। এই প্রস্তাব পাশ হলে আগামী 5 বছরের মধ্যে আমেরিকার ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় $25 গিয়ে পৌঁছাবে। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফির নেতৃত্বে এই লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট
বিলটি আনা হয়েছে। উল্লেখ্য 2009 সালের পর থেকে দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে আমেরিকার ফেডারেল ন্যূনতম মজুরি মাত্র $7.25 আটকে আছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রগতিশীল ডেমোক্রেটরা এই আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন। সিনেটর মার্ফি এক সংবাদ সম্মেলনে বলেন, এই দেশে কেউ ফুল টাইম কাজ করেও নিজের বিল পরিশোধ করতে পারবে না, এমনটা হতে পারে না। প্রত্যেক শ্রমিকের একটি মর্যাদাপূর্ণ মজুরি পাওয়ার সময় এসেছে। নতুন এই প্রস্তাব অনুযায়ী 500 বা তার বেশি কর্মী থাকা বড় কোম্পানিগুলোকে 2031 সালের মধ্যে ঘন্টায় $25 মজুরি নিশ্চিত করতে হবে, আর ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য 2038 সাল পর্যন্ত সময় পাবে। এছাড়া রেস্তোরাঁর ওয়েটার বা যারা বকশিশ বা টিপসের ওপর নির্ভর করে চলেন তাদের জন্য আলাদা কম মজুরির নিয়মটিও এই বিলের মাধ্যমে বাতিল করা হবে। আমেরিকার সরকারি বেকারত্ব ভাতা তহবিলে নজিরবিহীন জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। কোটি কোটি ডলার কিভাবে ভুয়া পরিচয়ে চুরি হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। মৃত ব্যক্তি ও কারাবন্দীদের নামেও টাকা তোলার অভিযোগ উঠেছে। সরকার এখন কঠোর অবস্থানে। এই দুর্নীতি বন্ধে কী পদক্ষেপ নিচ্ছে জানুন প্রতিবেদনে। আমেরিকার সরকারি ফান্ডে এবার নজিরবিহীন জালিয়াতির ঘটনা ফাঁস। মার্কিন নাগরিকদের বেকারত্ব ভাতার টাকা কিভাবে প্রতিনিয়ত চুরি হচ্ছে তা নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন অ্যাক্টিং লেবার সেক্রেটারি কিথ সন্ডারলিং। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতারণার দিন শেষ। যারা করদাতাদের টাকা চুরি করছে, ইতিহাসে প্রথমবারের মতো তাদের সরাসরি জেলে পাঠানো হবে। তদন্তে দেখা গেছে, করোনা মহামারীর সময় থেকে এই খাত থেকে প্রায় $135 বিলিয়ন বা লাখ কোটি টাকারও বেশি চুরি হয়েছে, যা এখনো থামেনি। বিশেষ করে ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোতে এই চুরির হার সবচেয়ে বেশি। শকিং তথ্য হলো, শুধু নিউ ইয়র্ক রাজ্যেই প্রতিদিন গড়ে $20 লাখ, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 24 কোটি টাকা জালিয়াতি হচ্ছে। কিন্তু কিভাবে ঘটছে এই বিপুল চুরি? লেবার সেক্রেটারি জানান, রাজ্যগুলো আবেদনকারীদের পরিচয় যাচাই বাছাই না করেই আগে টাকা দিয়ে দেয় আর ভেরিফাই করে অনেক পরে। এই সুযোগে সরকারি অনুদানের টাকা চলে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধী চক্রের হাতে। এমনকি মৃত ব্যক্তি কিংবা আমেরিকার ফেডারেল কারাগারে থাকা কয়েদিদের নামেও ভুয়া অ্যাকাউন্ট খুলে তুলে নেওয়া হচ্ছে ভাতার টাকা। এই চরম বিশৃঙ্খলা থামাতে ইতিমধ্যে 53 জন গভর্নরের কাছে কড়া আলটিমেটাম দিয়ে চিঠি পাঠিয়েছেন লেবার সেক্রেটারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যগুলো যদি অবিলম্বে পরিচয় যাচাইয়ের কড়া নিয়ম চালু না করে, তবে ইতিহাসে প্রথমবারের মতো সেই রাজ্যের পুরো বেকারত্ব ভাতা সিস্টেমের সরকারি ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে। আমেরিকার অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে নতুন করে বড় বিতর্ক শুরু হয়েছে। গ্লক সহ জনপ্রিয় হ্যান্ডগান নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে রাজ্য এবং অস্ত্র অধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়েছে। এই আইনের পক্ষে বিপক্ষে যুক্তি এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমেরিকার অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে এবার বড় রকমের সংঘাত শুরু হলো। ক্যালিফোর্নিয়ার পর মাত্র এক সপ্তাহের ব্যবধানে মেরিল্যান্ড, কানেকটিকাট এবং নিউ ইয়র্কের মতো 3টি ডেমোক্রেট শাসিত অঙ্গরাজ্য আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পিস্তল গ্লক এবং সমগোত্রীয় হ্যান্ডগান নিষিদ্ধ করার বিল পাশ করা হয়েছে। এই নতুন আইনের পেছনে ডেমোক্র্যাটদের যুক্তি, অপরাধীরা এসব পিস্তলকে সহজে DIY মেশিন গান বা স্বয়ংক্রিয় মারণাস্ত্র হিসেবে রূপান্তর করতে পারে। কিন্তু দেশটির ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন বা NRA এই দাবিকে সরাসরি ভাওতাবাজি বলে উড়িয়ে দিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, কোনো সেমি অটোমেটিক অস্ত্রকে মেশিন গান বানানো এমনিতেই ফেডারেল আইন অনুযায়ী গুরুতর অপরাধ, যার শাস্তি 10 বছরের জেল। অপরাধীরা অপরাধ করেই যাচ্ছে, কারণ প্রশাসন বর্তমান আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করতে পারছে না। এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য অপরাধ দমন নয়, বরং সাধারণ ও আইন মেনে চলা নাগরিকদের অস্ত্র কেনার অধিকার কেড়ে নেয়া। গ্লকের মতো সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য পিস্তলগুলো আমেরিকার কোটি কোটি মানুষ, বিশেষ করে নারীরা, তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ব্যবহার করেন।
এই নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি লোকসানে পড়বে অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছোট ছোট দোকানগুলো। ইতিমধ্যেই এই বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে মেরিল্যান্ড এবং ক্যালিফোর্নিয়ায় মামলা ঠুকে দিয়েছে NRA। মার্কিন সংবিধানের 2য় সংশোধনীর দোহাই দিয়ে অস্ত্র মালিকদের সতর্ক করা হয়েছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে সব ধরনের পিস্তলই নিষিদ্ধ করার পথে হাঁটবে চরমপন্থীরা। নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় দিনের আলোয় হঠাৎই শুরু হয় গুলির শব্দ। প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি ছুটে আশ্রয় নেন একটি দোকানে। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরাটি ছিল নষ্ট। তাহলে হামলাকারীরা কারা আর কিভাবে এগোচ্ছে তদন্ত, চলুন জেনে নেওয়া যাক। আমেরিকার নিউ ইয়র্কের ব্রোঙ্কসে ভর দুপুরে ঘটে গেল এক শকিং গোলাগুলির ঘটনা। ক্লাসন পয়েন্টের একটি স্থানীয় ডেলির সামনে হঠাৎ করেই ফেটে ওঠে বন্দুকের আওয়াজ। ঘটনার ঠিক 4 মিনিট আগে দোকান থেকে চিপস কিনে বের হওয়া 50 বছর বয়সী এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আচমকা দৌড়ে আবার দোকানের ভিতরে ফিরে আসেন। আতঙ্কে কাঁপতে কাঁপতে তিনি দোকান মালিককে অনুরোধ করেন, দয়া করে পুলিশ ডাকুন এবং দোকানের শাটার ফেলে দিন। গুলি লাগার পর রক্তাক্ত প্যান্ট নিয়ে ওই ব্যক্তি যখন দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন তখন পুরো ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন দোকান মালিক আলী। এর আগে গুলির আওয়াজকে তিনি সাধারণ বাজি ফোটানোর শব্দ বলে ভুল করেছিলেন। পরে পুলিশ এসে আহত ব্যক্তিকে দ্রুত জ্যাকোবি হাসপাতালে পাঠায়। সৌভাগ্যবশত চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত। তবে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক অদ্ভুত বিপাকে পড়েছে। জেলির মালিক আলী ওই এলাকায় 2টি ভবনেরই মালিক এবং তার দোকানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত যে ক্যামেরাটিতে অপরাধীর চেহারা ধরা পড়ার কথা ছিল সেটি গত কয়েকদিন ধরে নষ্ট। বৃহস্পতিবার মেরামতকারীরা আসার কথা থাকলেও তিনি আসেননি। ফলে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতছাড়া হয়েছে পুলিশের। শেষ পর্যন্ত পুলিশ কোনো ভিডিও ফুটেজ না পেয়ে আশপাশের প্রতিবেশীদের তথ্যের উপরে নির্ভর করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘটনার পরপরই একদল কিশোরকে স্কুটারে করে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। অপরাধীদের খোঁজে আকাশে চপার উড়িয়ে তল্লাশি চালাচ্ছে NYPD। নিউ ইয়র্ক সিটির প্রায় 10 লাখ অ্যাপার্টমেন্টের ভাড়া আগামী 2 বছর বৃদ্ধি না করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে হাউজিং বোর্ড। সমাজতান্ত্রিক মেয়র জোহরান মামদানির নির্বাচনী প্রতিশ্রুতির এই বড় জয়ে উচ্ছ্বসিত সাধারণ ভাড়াটিয়ারা। তবে বাড়িওয়ালারা বলছেন এতে রক্ষণাবেক্ষণ খরচ মেটানো অসম্ভব হবে। এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ এবং বিস্তারিত জানুন রিপোর্টে। নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী লাখ লাখ মানুষের জন্য এলো এক অবিশ্বাস্য খুশির খবর। বৃহস্পতিবার শহরের আবাসন বোর্ড একটি ঐতিহাসিক রায় দিয়েছে। আগামী 2 বছরের জন্য নিউ ইয়র্কে প্রায় 10 লাখ রেগুলেটেড অ্যাপার্টমেন্টের ভাড়া সম্পূর্ণ ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। অর্থাৎ আগামী অক্টোবর থেকে বাড়িওয়ালারা 1 বা 2 বছরের লিজের উপরে $1ও ভাড়া বাড়াতে পারবেন না। ভোটাভুটির এই ঐতিহাসিক ফলাফল ঘোষণার সাথে সাথেই ম্যানহাটনের অডিটোরিয়ামে উপস্থিত শত শত ভাড়াটিয়া উল্লাসে মেতে ওঠেন। এই সিদ্ধান্তকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির একটি মস্ত বড় রাজনৈতিক ও নির্বাচনী বিজয় হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব নেওয়া মাত্র কয়েক মাসের মাথায় তিনি সাধারণ শ্রমজীবী মানুষের দেওয়া বড় প্রতিশ্রুতি পূরণ করলেন। তবে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বাড়িওয়ালাদের প্রতিনিধি ক্রিস্টিনা স্মিথ ভোটের ঠিক আগ মুহূর্তে বোর্ডকে পক্ষপাত দুষ্ট আখ্যা দিয়ে পদত্যাগ করেন। তার দাবি মেয়রের প্রভাবে এই নাটক আগে থেকেই সাজানো ছিল। অন্যদিকে বাড়িওয়ালাদের সংগঠনগুলো দাবি করছে এই ভাড়া স্থগিতের ফলে তারা বড় ধরনের আর্থিক লোকসানে পড়বেন। বিশেষ করে ছোটখাটো বাড়িওয়ালারা তাদের বন্ধকি ঋণ এবং ভবনের রক্ষণাবেক্ষণ খরচ তুলতে হিমশিম খাবেন। এই ক্ষতি পুষিয়ে নিতে তারা অন্যান্য সাধারণ ফ্ল্যাটের ভাড়া আরও বাড়িয়ে দিতে পারেন। সব মিলিয়ে একদিকে সাধারণ মানুষের মুখে হাসি ফুটলেও অন্যদিকে আমেরিকার অন্যতম ব্যয়বহুল এই শহরের আবাসন ব্যবসা এবং রাজনীতিতে এটি একটি বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে। একটি সরকারি চিঠি কিভাবে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের জীবনকে আরও কঠিন করে তুলতে পারে তারই অবিশ্বাস্য উদাহরণ মিলেছে যুক্তরাষ্ট্রে। কিন্তু গণমাধ্যমের অনুসন্ধানের পর বদলে যায় পুরো পরিস্থিতি। কি ঘটেছিল আর কেনই বা এমন ভুল হলো, চলুন জেনে নেওয়া যাক।
ভাবুন তো, একজন মানুষের দুটি পাই কাটা, অথচ সরকারের কাছ থেকে তিনি চিঠি পেলেন যে তাকে চাকরি করতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে তার খাবারের রেশন। অবাস্তব মনে হলেও ঠিক এই নির্মম ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্সে। মাইকেল ডেপিপ্পো নামের এক অসহায় পঙ্গু মানুষ গত মে মাসে সিটির সমাজসেবা বিভাগ থেকে একটি চিঠি পান। সেখানে বলা হয়, সরকারের ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ সুবিধা পেতে হলে তাকে সপ্তাহে অন্তত 20 ঘন্টা কাজ বা ভলান্টিয়ারিং করতে হবে। চিঠি পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ডেপিপ্পো। তিনি আক্ষেপ করেন, ওরা কি আমার সাথে ইয়ার্কি মারছে? আমি কি প্রতিদিন বিছানা থেকে হামাগুড়ি দিয়ে কাজে যাব? মূলত আমেরিকায় সন্তানহীন ও সক্ষম ব্যক্তিদের জন্য ফুড স্ট্যাম্পের নতুন নিয়ম চালু হয়েছে। তবে শারীরিক প্রতিবন্ধীদের এই নিয়ম থেকে ছাড় দেওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় ডেপিপ্পোর মতো লাখো মানুষ এই চরম ভোগান্তিতে পড়ছেন। গণমাধ্যম সিবিএস নিউজ যখন এই ঘটনা নিয়ে অনুসন্ধান শুরু করে এবং সিটি হলের মুখোমুখি হয়, তখন প্রশাসন নড়ে চড়ে বসে। তারা এটিকে একটি ভুল বলে স্বীকার করে এবং দ্রুত ডেপিপ্পোকে এই নিয়ম থেকে মুক্তি দেয়। শুধু তাই নয়, সাংবাদিকদের চাপে তার মাসিক ভাতার পরিমাণও দ্বিগুণ করা হয়। এই ঘটনাটি প্রমাণ করে আধুনিক একটি দেশের ডিজিটাল ব্যবস্থার ভিতরেও কতটা চরম সমন্বয়হীনতা এবং মানবিক উদাসীনতা লুকিয়ে থাকতে পারে। নিউ ইয়র্কে আপনার সন্তানের জন্য বিনামূল্যে ফুল ডে শিশু যত্ন পাওয়ার আজই শেষ সুযোগ। আজ শুক্রবার রাত 11:59 মধ্যেই সম্পূর্ণ করতে হবে আবেদন। কিভাবে আবেদন করবেন এবং কারা এই সুবিধা পাবেন তার সম্পূর্ণ বিবরণ ও বিস্তারিত জানুন রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাশ্রয়ী মূল্যের শিশু যত্ন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে শুরু হতে যাচ্ছে সিটির নতুন 2K প্রোগ্রাম। আগামী শিক্ষাবর্ষে 2000টি বিনামূল্যে আসনের মাধ্যমে এই প্রোগ্রামটি চালু হবে এবং পরবর্তী 4 বছরে তা আরও প্রসারিত করা হবে। আজ শুক্রবার নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোর শেষ কার্যদিবস। একই সাথে নির্দিষ্ট কিছু ডিস্ট্রিক্টের পরিবারের জন্য এই বিনামূল্যে 2K আসনের আবেদন করার শেষ দিনও আজ। যোগ্য পরিবারগুলোকে আজ শুক্রবার রাত 11:59 মধ্যে অবশ্যই তাদের আবেদন জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্দিষ্ট 5টি স্কুল ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট 6, 10, 18, 23 এবং 27 অন্তর্ভুক্ত কমিউনিটিগুলোতে এই আসনগুলো দেয়া হবে। এলাকাগুলো হলো ওয়াশিংটন হাইটস ও ইনউড, ফোর্ডহ্যাম ও কিংসব্রিজ, পূর্ব ব্রুকলিন এবং ওজন পার্ক ও রক অ্যাভেস। মেয়র মামদানি জানিয়েছেন, এই আসনগুলোর বেশিরভাগই পূর্ণ দিবস প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে, যার সময়সূচি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং এটি বছরে 260 দিন খোলা থাকবে। আগ্রহী অভিভাবকেরা 3টি উপায়ে আবেদন করতে পারবেন। 1. অনলাইনে myschools.nyc ওয়েবসাইটের মাধ্যমে। 2. ফোনে 718-935-2009 নম্বরে কল করে। 3. সরাসরি সিটির যে কোনো একটি ফ্যামিলি ওয়েলকাম সেন্টারে গিয়ে। এই নতুন কর্মসূচিকে জনপ্রিয় করতে সম্প্রতি সিটি একটি 2K জিঙ্গেল প্রতিযোগিতার আয়োজন করেছিল। গত বৃহস্পতিবার মেয়র ইস্ট ফ্ল্যাটবুশের একটি শিশু শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে প্রতিযোগিতার বিজয়ী অ্যালেগ্রা লেভি ও তার ব্যান্ডের সাথে যোগ দিয়ে কর্মসূচিটির প্রচারণা চালান। যুক্তরাষ্ট্রের মিশিগানে চাইল্ড কেয়ার অনুদানের নামে $11 লাখ বেশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে দেখা গেছে যে প্রতিষ্ঠানের নামে অর্থ নেওয়া হয়েছে সেই ঠিকানায় কোনো কার্যকর ডে কেয়ারের অস্তিত্বই মেলেনি। কিভাবে এই জালিয়াতি ধরা পড়ল এবং তদন্তে আর কি তথ্য উঠে এসেছে, বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিশিগানে চাইল্ড কেয়ার বা শিশু যত্ন কেন্দ্রের নামে সরকারি তহবিলের বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতি উন্মোচিত হয়েছে। সরকারের কাছ থেকে করদাতাদের দেয়া $11 লাখ বেশি অনুদান নিলেও বাস্তবে ওই ঠিকানায় কোনো ডে কেয়ার বা শিশু যত্ন কেন্দ্রের অস্তিত্বই খুঁজে পাননি সরকারি তদন্তকারীরা।
মিশিগানের ক্লিন্টন টাউনশিপের ফার্স্ট প্রিমিয়ার লার্নিং একাডেমি অ্যান্ড ডে কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী 2023 থেকে 2026 অর্থ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কেয়ার প্রোগ্রাম থেকে মোট $11,61,641 অনুদান হিসেবে গ্রহণ করে। তবে মিশিগান হাউস ওভারসাইট সাব কমিটির প্রতিনিধিরা বারবার ওই ঠিকানায় সারপ্রাইজ ভিজিট করেও সেখানে কোনো শিশুর উপস্থিতি পাননি। তদন্তকারী দলের প্রধান ও কমিটির চেয়ারম্যান রিপ্রেজেন্টেটিভ জেসন উলফোর্ড জানান, তাদের বিজ্ঞাপিত ব্যবসায়িক সময়েও ডে কেয়ারটি মূল ফটক তালাবদ্ধ পাওয়া যায়। ভেতরে লাইট জ্বললেও কোনো স্টাফ বা বাচ্চার দেখা মেলেনি। এমনকি ভবনের পেছনের একটি দরজা খোলা পেয়ে ভেতরে ডাকলেও কেউ সাড়া দেয়নি। এর বাইরে খোলা মাঠটি ছিল ভাঙাচোরা এবং পিচ ঢালা মাঠে ঘাস গজিয়েছিল। পাশের একটি ক্যাফের কর্মচারীরা জানান, তারা কখনোই এই ভবনে কোনো শিশুকে ঢুকতে বা বের হতে দেখেননি। আরও বিস্ময়কর বিষয় হলো, এই ডে কেয়ারের নামে কোনো সক্রিয় বা বৈধ চাইল্ড কেয়ার লাইসেন্সও খুঁজে পায়নি তদন্ত কমিটি। এই বড়সড় আর্থিক জালিয়াতির তদন্ত এখনও চলছে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।